প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এবং আজকে আমরা দ্য ভিউজের এই অনুষ্ঠানে কথা বলবো কায়রোপ্র্যাক্টর বা কায়রোপ্র্যাক্টিক যে বিষয়টি আছে সেটি নিয়ে। তো কায়রোপ্র্যাক্টর কেন দেখাবেন, মানে যাদের প্রয়োজন, কাদেরই বা প্রয়োজন, এই বিষয়টি নিয়েই আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে ডক্টর জাকির আহমেদ আছেন। জাকির আহমেদ আমাদের অত্যন্ত প্রিয় একজন আলোচক। তিনি আমাদের এই বাংলাদেশি কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ চিকিৎসক, বিশেষ করে কায়রোপ্র্যাক্টর যে ডাক্তার, এই পেশায় তিনি কাজ করছেন এবং এর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি জাকির আহমেদ আমাদের আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভি24 সকল দর্শকদের। আচ্ছা, তো প্রথম প্রশ্নটি হচ্ছে যে কায়রোপ্র্যাক্টর যে বিষয়টি, এইটি আমরা একটু বিস্তারিত জানতে চাই যারা জানি না। এবং আমি একজন মানুষ হিসেবে বা একজন রোগী হিসেবে হোক, কেন আমি এটি দেখাবো? এটা কি শুধু প্রয়োজন যখন হয় তখনই, নাকি স্বাভাবিকভাবেও এটি কায়রোপ্র্যাক্টরের কাছে মানুষের যাওয়া উচিত? আচ্ছা, কায়রোপ্র্যাক্টর আপনার ডেফিনেশনটা যদি আমি বলি, এটাই আগে শুরুতে জিজ্ঞেস করা উচিত। কায়রোপ্র্যাক্টর ইজ এ হেলথ কেয়ার প্রফেশন। এটা আপনারা এমডি বলেন, ডিসি বলেন, ডিপিএম বলেন, সবাই কিন্তু হেলথ কেয়ার প্রফেশনালের আন্ডারে। সো কায়রোপ্র্যাক্টরও সেম হেলথ কেয়ার প্রফেশনালের আন্ডারে, যারা স্পেশালাইজ কিনা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট মাস্কুলোস্কেলেটাল সিস্টেম। সো আমাদের মাস্কুলোস্কেলেটাল সিস্টেম বলতে কি বুঝাইতেছে? আমাদের মাসল পেইন, আমাদের বোনস পেইন, কার্টিলেজ পেইন, জয়েন্ট পেইন, সবগুলো একত্রিত যখন মাস্কুলোস্কেলেটাল একটা সমস্যা নিয়ে ধরা দেয়, যেমন নেক পেইন, ঘাড়ের ব্যথা বলি যেটা, শোল্ডার পেইন, তারপর হচ্ছে এলবো পেইন, আপনার অ্যাঙ্কেল পেইন, নি পেইন, মোস্ট কমন যেটা হচ্ছে আমাদের আমেরিকার মধ্যে ডিসএবিলিটিতে ভুক্ত সবাই লোয়ার ব্যাক পেইন, যাদের ক্রনিক লো ব্যাক পেইন, এই দেশের আমেরিকান পপুলেশন যদি বলি, সবাই কিন্তু কায়রোপ্র্যাক্টরের কাছেই যায়। আপনারা আইবুপ্রোফেন অথবা টাইলিনল নিয়ে ব্যস্ত থাকে না, ওরা আপনার কায়রোপ্র্যাক্টর, ফিজিক্যাল থেরাপি, মোশন এক্সারসাইজ, ওগুলো নিয়ে ওরা বিজি থাকে। বলতে পারেন যে আপনি যদি একটু রিসার্চে দেখি, আমরা মোর দ্যান 35 মিলিয়ন আমেরিকানস, এটা স্পেসিফিক করে বলে দিছে, কিন্তু আমেরিকানরা অ্যানুয়ালি মোর দ্যান 35 মিলিয়ন ওরা কায়রোপ্র্যাক্টর কাছে যায়। আইদার তাদের পেইন থাকুক অথবা তারা ওয়েলনেস ভিজিটের জন্য যায়, যে তারা ভালো থাকবে সামনের দিকে। এক্সেলেন্ট, চমৎকার একটা কথা বলছেন। মানে আমার সমস্যা তৈরি হয়েছে এই কারণে না, আমি সমস্যায় যেন না পড়ি সেজন্য আমি কায়রোপ্র্যাক্টরের কাছে যাব। এবং ওরাও জানে আপনার কায়রোপ্র্যাক্টর অনেক মেডিকেল ইন্স্যুরেন্স কভার করে না, কিন্তু ওদের পকেটে টাকা দিয়ে আউট অফ পকেট ওরা যায়, প্রতি মাসে একবার হইলেও অ্যাডজাস্টমেন্ট নেয়। এক্সেলেন্ট। তো এই জায়গাতে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে কায়রোপ্র্যাক্টর এবং ফিজিওথেরাপিস্ট পার্থক্যটা কি? স্যার, কায়রোপ্র্যাক্টর ফিজিওথেরাপি আপনি ডিফারেন্স করতে গেলে দিস বিগ সিনারিও আপনার চোখের সামনে চলে আসে। মেইন যেটা হচ্ছে কায়রোপ্র্যাক্টর হচ্ছে আপনার মাস্কুলোস্কেলেটাল এবং নার্ভাস সিস্টেম ডায়াগনোসিস ট্রিটমেন্ট যদি বলেন, আমরা ম্যানুয়ালি মিস অ্যালাইনমেন্ট যেটা আপনাদের স্পাইনের মধ্যে থাকে নর্মালি, যেটা আমাদের মেইন উৎস বলতে পারেন যে রোগের উৎসটা কি, আমার ঘাড়ের পেইনের উৎসটা কোন জায়গা থেকে আসতেছে, আমার কোমরের পেইনটা মানে অরিজিনটা হইতেছে করতে, যদি স্পাইন থেকে ওইটা অরিজিন হয়ে থাকে, স্পাইনের মিস অ্যালাইনমেন্টের কারণে হয়ে থাকে। ওই মিস অ্যালাইনমেন্টটারে যখন অ্যালাইনমেন্ট করতে হয়, ওইটারে আমাদের কায়রোপ্র্যাক্টিক ভাষায় বলে ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট, আপনার হাত দিয়ে ট্রিটমেন্ট করা। ওই মিস অ্যালাইনমেন্টটারে যখন আপনি অ্যালাইনমেন্টে নিয়ে আসবেন, আপনার স্পাইনটা নর্মাল পজিশনে চলে গেল, আপনার মাসলগুলো নর্মাল পজিশনে চলে আসতেছে, আপনি পেইন ফ্রি হইতেছেন। ওই ম্যানিপুলেশনটা কায়রোপ্র্যাক্টররা লাইসেন্সড ফর দ্যাট অ্যান্ড ট্রেন্ড। ফিজিক্যাল থেরাপিরা ওই ধরনের স্পেশাল ম্যানিপুলেশনটা করতে পারে না। মেইন ডিফারেন্স যদি বলতে চান আপনি ওইটাই বলতে পারেন। দেন আরেকটা জিনিস বলতে পারেন, আপনি যারা পোস্ট সার্জিক্যাল, যাদের নি সার্জারি হয়েছে, শোল্ডার সার্জারি হয়েছে, দে হ্যাভ টু গো দ্য ফিজিক্যাল থেরাপি। ওইখানে কায়রোপ্র্যাক্টরের ভূমিকাটা অনেক কম। আপনার একজন সার্জারির পেশেন্ট, যেমন আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, আপনার নি শেষ, আপনি এখন ফুল আপনার রিমুভাল করে ফেলছেন, আপনি কিন্তু স্টিফ হয়ে যাইতেছেন। পোস্ট সার্জিক্যাল সবাই প্রেফার করে দেয় ফিজিক্যাল থেরাপিতে যাওয়া যায়, কারণ পোস্ট সার্জিক্যাল আমরা ওইখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারি না। সো ওই দুইটা জায়গা আপনার খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে ফিজিক্যাল থেরাপিতে যাইতেই হবে। আচ্ছা, আনফর্চুনেটলি কেউ যদি দুর্ঘটনার শিকার হয়, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট, আমরা অনেক সময় দেখি যে কায়রোপ্র্যাক্টরের কাছে যাওয়াটাই ভালো, আবার অনেকে ফিজিওথেরাপিস্টের কাছে যান। তো এক্ষেত্রে কার কাছে যাওয়াটা আসলে মানে বেশি সুপারিশ? সো আপনি আল্লাহ না করুক যে কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে অথবা যে কোনো ধরনের দুর্ঘটনায় আক্রান্ত হয়, সে প্রথমেই আপনার কায়রোপ্র্যাক্টর অফিসেই যায় অথবা ফিজিক্যাল থেরাপির অফিসে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, ফিজিক্যাল থেরাপি ডাইরেক্টলি
পেশেন্ট নিতে পারবে না, ওদেরকে রেফারেল দিতে হয়, যা রেগুলার ডাক্তার রেফারেল দেয়। কিন্তু কাইরোপ্র্যাক্টর কাছে আপনি ডাইরেক্টলি যেতে পারবেন। সো অনেক পেশেন্ট কিন্তু ডাইরেক্টলি কাইরোপ্র্যাক্টর কাছে চলেই আসে। যখন আসে তখন মনে করেন আমার অফিসে আমার ফিজিক্যাল থেরাপি আছে, আমাদের ডাক্তার দেখাইলো, সে ফিজিক্যাল থেরাপিটা স্টার্ট করলো। আর নিউ ইয়র্ক স্টেটের ল হচ্ছে আপনার একটু প্রশ্ন, তখন যদি আপনার অফিসে যা ওখানে ফিজিক্যাল থেরাপিস্ট থাকে, জি, তো উনি কি রেফারেল ছাড়া দেখতে পারবেন? না, ওই যে আমাদের রেগুলার ডাক্তারও আছে, আমার ইভ্যালুয়েশনের পরে রেগুলার ডাক্তারটা আবার ইভ্যালুয়েট করবে, রেফারেল দিবে, তখন ফিজিক্যাল থেরাপি উনি স্টার্ট করবে। আর নিউ ইয়র্ক স্টেট ল হচ্ছে আপনার স্পাইন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কি হুইপ্লাস ইঞ্জুরিটা বেশি হয়, আপনার ঘাটটা মানে সামনের দিকেও আসে পিছনের দিকেও যায়, রিপিটেড মোশনটারে হুইপ্লাস ইঞ্জুরি বলে। তখন আপনার এখানের মাসল, লিগামেন্ট, অনেক সময় ডিস্ক হার্নিয়েশন পর্যন্ত গড়াইতে পারে। সো 98% পেশেন্ট বলতে পারেন যে ডিস্ক হার্নিয়েশন নিয়েই আসে। যখন আমরা 1 মাস পরে যখন এমআরআই করি, 90% বলতে পারেন যে আমরা এমআরআইতেই হার্নিয়েশনটা দেখি অ্যাক্সিডেন্টের পরে। সো ওই পেশেন্টগুলা আপনার ডাইরেক্টলি কাইরোপ্র্যাক্টরের কাছে যাইতে হয়। ফিজিক্যাল থেরাপি আপনার নেক, লোয়ার ব্যাকে থেরাপি দিতে পারে, বাট ওই অ্যাডজাস্টমেন্টটা কাইরোপ্র্যাক্টরই দিতে হয়। সেজন্য স্টেট ল হচ্ছে কাইরোপ্র্যাক্টর শুধু স্পাইনের ট্রিটমেন্ট করবে। সো আপনার ঘাড় ইঞ্জুরির সাথে আপনার অ্যাক্সিলেটারে রাইট লেগটা আছে, পিছন দিকে একটা গাড়ি ধাক্কা দিল, আপনার পাটা হাঁটুটাকে ডেস্ক বোর্ডে লাগলো, তাহলে আপনি নি ইনজুর্ড হয়ে গেলেন। ওই নি ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে ফিজিক্যাল থেরাপি দ্বারাই করাইতে হবে। খুবই সুন্দরভাবে আপনি বলছেন। আমরা একটু দর্শককে যুক্ত করি। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে আছেন কিংবা ফেসবুকে দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা চাইলেই সংযুক্ত হতে পারেন। ফেসবুকের কমেন্ট অপশনে আপনারা কমেন্ট করতে পারেন। কাইরোপ্যাট্রিক যে চিকিৎসাটি, এটি সম্পর্কে এবং ব্যথা, এটিকে বলা হয় কোনো রকম সার্জারি ছাড়া ব্যথা না মানে দূর করার একটা বিরাট কৌশল, এবং ওনারা একটা দীর্ঘ পড়াশোনার মধ্য দিয়ে কিন্তু একজন চিকিৎসক হিসেবেই এই কাজটি করেন। সুতরাং বুঝতেই পারছেন, ব্যথা বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন টেলিফোনেও করতে পারেন 646-307-9828 এই নম্বরে আপনারা টেলিফোন করে আমাদের আজকের প্রিয় অতিথির সাথে কথা বলতে পারেন। আপনাদের ব্যথা নিয়ে যে কোনো জায়গায়, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা কিংবা আরও বিভিন্ন ব্যথাজনিত সমস্যা নিয়ে আপনারা তাকে প্রশ্ন করতে পারেন। যদিও কারো আনফর্চুনেটলি কেউ যদি দুর্ঘটনায় পড়ে থাকেন, সেটিও আমরা আশা করছি আপনারা আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, আমরা আপনাদেরকে চাই। তো এবারের প্রশ্নটি হচ্ছে যে আপনি বলছিলেন যে বেশিরভাগ ইন্স্যুরেন্স কাইরোপ্র্যাক্টরদেরকে কভার করে না, রাইট? এটা তো আনফর্চুনেট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ব্যবস্থা, সেটা কেন করে না, তার কিভাবে মানুষ তারপর দেখায় তাইলে? তো আপনার এটা একটা বিরাট সমস্যা বর্তমান আমেরিকার জন্য। আমেরিকাতে অনেক ইন্স্যুরেন্স আপনার স্পেশালি মেডিকেট কাইরোপ্র্যাক্টর কাভারই করে না। যাদের স্পেশাল কাজ থেকে যে ইন্স্যুরেন্স পায়, ওই ইন্স্যুরেন্সগুলো কিন্তু ওদের কাজের, যারা ইউনিয়নে কাজ করে ওদের ইউনিয়নের কাইরোপ্র্যাক্টর কাছেই দেখাইতে হবে, ওরা বাইরে দেখাইতে পারে না, বাট ওদের কাভারেজ আছে। এখন মেডিকেটের কথা যদি আসি, মেডিকেট ডাইরেক্টলি কাইরোপ্র্যাক্টরকে কাভার করে না, বাট অ্যাজ এ কাইরোপ্র্যাক্টর উই ক্যান ট্রিট লাইক আদার স্টাফ ফর দ্য ফিজিক্যাল থেরাপি। যেমন আপনার মাসাজ দিতে পারি আমরা, ইলেকট্রিক স্টিমুলেশন ইউজ করতে পারি, হার্ট প্যাক ইউজ করতে পারি, এক্সারসাইজ করাইতে পারি, ওইগুলা অটোমেটিকলি মেডিকেটটা কাভার করে। যার দরুন আমরা এখন মেডিকেটের পেশেন্টও দেখতেছি, এখন আমরা মেডিকেটের পেশেন্টও নিতেছি। সো আপনাদের যাদের মেডিকেট আছে, আগে যারা যাইতে পারে নাই, এখন মোস্ট ওয়েলকাম আমাদের অফিসে মেডিকেটেড পেশেন্ট দেখাইতে পারে। আচ্ছা, মানে মেডিকেট এখন কভার আপনারা নিতে পারছেন? হ্যাঁ, আমরা নিতে পারছি। আচ্ছা, তার মানে এটা মেডিকেটের বাইরে যে অন্যান্য ইন্স্যুরেন্সগুলো ওইভাবে কাভার করতেছে না। তারা কিভাবে যাবে যদি কারো প্রয়োজন হয়? একজন আমাদের একটা প্যাকেজ থাকে, ধরেন আপনি ফার্স্ট ইনিশিয়াল ভিজিটে গেলেন, ধরেন আমরা আপনার হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন নিলাম, তারপর হচ্ছে আপনার ট্রিটমেন্ট দেওয়ার পর হচ্ছে $40। অ্যান্ড এরপরে যদি আপনি প্যাকেজ নিতে পারেন, আমাদের 8, 16, 24 ভিজিট আছে, প্রতিটা ভিজিটের সাথে একটা ভিজিট ফ্রি। সো আপনারা চাইলে প্যাকেজও কিনতে পারেন। আচ্ছা, সেরকম ব্যবস্থা আপনারা রেখেছেন, তবে আশা করছি ভবিষ্যতে ইন্স্যুরেন্স এগুলো একটু কাভার করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে হচ্ছে যে কেউ প্রশ্ন করেছেন যে খুবই ভালো, মানে অনেকেই ডাক্তার হন, কেউ চাইল্ড স্পেশালিস্ট, কেউ ক্যান্সার বিশেষায়িত নানা ব্যাপারে, কিন্তু কাইরোপ্র্যাক্টর যদি হতে চাই, মানে আমাদের কোনো বাচ্চারা এখন দেখছে বা বাবা মারা দেখছে, তারা মনে করছে আরে ভালো তো এই প্রফেশনটা, তাহলে আমি কিভাবে আমার বাচ্চাটা এই কাইরোপ্র্যাক্টর হতে পারে? একটু আপনি কিভাবে হলেন, এই এক্সপেরিয়েন্স যদি আমরা সহজভাবে একটু লম্বা করে বলি, সহজভাবে, তাহলে মানুষ বুঝতে পারবে। আচ্ছা, আমি একটু স্টেপ বাই স্টেপ আপনারা ভেঙে বলি। নাইস কোয়েশ্চন, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চন। আমাদের জেনারেশন, আপনি যারা আমেরিকাতে গ্রো আপ হইতেছে, ওরা কিন্তু খুবই ইন্টারেস্টেড কাইরোপ্র্যাক্টর প্রতি। আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন অনেকে আমরা কাইরোপ্র্যাক্টর সম্পর্কে জানি না। সো এটা হচ্ছে আপনার প্রথম, আপনি ব্যাচেলার কমপ্লিট,
4 ইয়ার্স যারা আমেরিকান স্টুডেন্ট, যারা এখন গ্রহপথে, আমার ছেলে আপনার ছেলে যারা বড় হইতেছে, ওদের জন্য হচ্ছে আপনার 3 বছর অথবা 4 বছরের ব্যাচেলার, যেখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজিগুলো থাকবে, বায়োকেমিস্ট্রি। ওই 4 বছর পরে ওরা ডাইরেক্টলি কায়োপ্র্যাক্টর স্কুলে জয়েন করতে পারবে। অথবা আমি যে কায়োপ্র্যাক্টর স্কুল থেকে পড়ে আসি, ওটা হচ্ছে লগান ইউনিভার্সিটি, মিজোরি। ওইখানে আপনার ব্যাচেলার করার ব্যবস্থা, আপনি ব্যাচেলার কমপ্লিট করে 3.5 ইয়ার্স কায়োপ্র্যাক্টিক স্কুলে ভর্তি হইতে পারবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমাদের ক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্ট, বিকজ আমার MBBS কোর্সটা কমপ্লিট বাংলাদেশ থেকে, যেটা আমরা WES এর মাধ্যমে ইভ্যালুয়েশন করে থাকি। ওইটা ইভ্যালুয়েশনের পরে আমার ওই ব্যাচেলারটা করতে হয় না, যার এটাকে অ্যাকসেপ্ট করে নিছে এজ এ ব্যাচেলার হিসাবে। এবং আপনার একটা ইংলিশ টেস্ট নেয় ওরা, আপনার মৌখিক টেস্ট বলে, যেটা ভার্বাল, হাফ অ্যান আওয়ার। আপনি যদি মিজোরিতে না থাকেন, যে কোনো স্টেটে থাকেন, ওরা ফোনেও ইন্টারভিউটা নিয়ে নেয়। সো আমার ইন্টারভিউটা নিয়েছিল, অলমোস্ট আমরা 1 আওয়ার ইন্টারভিউ দিছি। তখন ওরা বলছে যে আমার আর কোনো ইংলিশ স্পোকেন টেস্ট করতে হবে না, আদারওয়াইজ আপনাকে টফেল অথবা আইলস কোনো একটা কোর্স করতে হয়, যে কোনো একটা ইংলিশ কোর্স লাগে। আপনার তো পড়তে হইলে স্বাভাবিক, আপনি প্রফেসরের কমিউনিকেশন, পেশেন্টের সাথে কমিউনিকেশন, ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ, নো চয়েস ফর এখানে বাংলা কোনো। সো আমারটা হয়তো সময় লাগে নাই, আমরা ডাইরেক্টলি ভর্তি নিয়েছি। 3.5 ইয়ার্স আমার জন্য ছিল। আমি 3.5 ইয়ার্সে কোর্সটা কমপ্লিট করে নিউ ইয়র্কে চলে আসছি। তারপরে এরপর কোন লাইসেন্স নাও? এরপর লাইসেন্স এখানে নিউ ইয়র্ক স্টেট এক্সাম দিতে হয় না, অন্যান্য স্টেট এক্সাম দিতে হয়। এখানে শুধু আপনি 3টা বোর্ড এক্সাম আছে, 4টা বোর্ড এখানে অ্যাকচুয়ালি 4টা বোর্ড এক্সাম আপনার কমপ্লিট হয়ে গেলে ওই মার্কশিটটা আপনি যখন নিউ ইয়র্ক স্টেটে দিয়ে দিবেন, ওরা আপনার লাইসেন্সটা দিয়ে দিবে সাথে সাথে। তারপর আপনি প্র্যাকটিস করতে পারবেন। তারপর আপনি প্র্যাকটিস স্টার্ট করতে পারবেন। যারা কায়োপ্র্যাক্টর তাদেরকেও তো ডাক্তারই বলে নাকি? হ্যাঁ, তাদের অবশ্যই। মানে শিরোনামটা কি? ওটা হচ্ছে ডিসি, ডক্টর ইন কায়োপ্র্যাক্টর। যারা পোডাট্রি পায় ডাক্তার, ওটা হচ্ছে ডিপিএম। যারা ফিজিক্যাল থেরাপি, ওটা হচ্ছে ডিপিটি, ডক্টর ইন ফিজিক্যাল থেরাপি। সেম থিংস ইজ ডিসি, ডক্টর ইন কায়োপ্র্যাক্টর। আচ্ছা, তাহলে আপনি যেহেতু কায়োপ্র্যাক্টরের কথা বললেন, যারা ফিজিওথেরাপিস্ট হতে চান এখানে, তাদের পড়াশোনাটা সেম থিংস, আপনার ব্যাচেলার কমপ্লিট করে সে ডিবিটি তে চলে যাবে। সেটা কোথায়, মানে এটা আলাদা ইনস্টিটিউট? আমাদের আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম ওটাতে ছিল না, বাট ওইটা আপনি হয়তো সার্চ করলে পেয়ে যাবেন। আমরা কায়োপ্র্যাক্টরে আবার ফেরত আসি, যেহেতু আপনার জন্য বিশেষায়িত এটি একটা বিষয়, আপনি এটা আমাদেরকে বেশি জানাতে পারবেন। আপনি মিজোরি থেকে করেছেন, আর কোথায় কোথায় করা যায়? নিউ ইয়র্কে কোথাও করা যায়? নিউ ইয়র্কে আপনার আপস্টেট আছে একটা, আর আপনার কানেকটিকাট, আপনি যদি কাছে কোথাও যেতে চান, কানেকটিকাট একটা আছে, 2টা, আর বাকি অন্যান্য স্টেটে। সো মোস্ট রিনাউন হচ্ছে পামার কায়োপ্র্যাক্টিক কলেজ, দেন হচ্ছে আপনার পামারটা কি মিজোরিতে? পামারটা মিজোরিতে না, শিকাগোতে 2-3টা স্টেটে আছে। আমি এক্স্যাক্টলি আপনার বলতে পারছেন, বাট আপনি সার্চ করলেই পাবেন। পামার কলেজটা হচ্ছে খুব ফেমাস, বিকজ বিজে পামার অ্যান্ড ডিটি পামার হচ্ছে আপনার কায়োপ্র্যাক্টরের জন্মদাতা বলতে পারেন। ডিটি পামারের হাত ধরে কায়োপ্র্যাক্টরটা আবিষ্কার হয়েছে, সো সেজন্য এটারে পামার কলেজ বলে। এখনও ওই কলেজটা কিন্তু ডিটি পামারের তৈরি, ওইখান থেকেই চলতেছে, যার দরুন ওইটাকে বলা হয় বেস্ট কলেজ। তারপর হচ্ছে আপনার লাইফ কলেজ, ওইটাও একটা নামকরা কলেজ। আমাদের লগান ইউনিভার্সিটিতে আছে আমেরিকার মধ্যে 5 নম্বরে বেস্ট কলেজের মধ্যে। তো যারা আপনার ওই পড়াশোনাটায় যেতে চায়, ধরুন এখন হাই স্কুলে পড়ে, তারা কিভাবে নিজেদেরকে প্রিপারেশন? সো হাই স্কুল শেষ করে ওদের এই ব্যাচেলারটা স্টার্ট করবে, রাইট? হাই স্কুলে কি কি সাবজেক্ট থাকতে হবে তাদের? মেইনলি ফোকাস করতে হবে আপনার অ্যানাটমি, রাইট, ফিজিক্স। আমার এখানের পড়ার সম্পর্কে আইডিয়া কম, মানে হাই স্কুলের সম্পর্কে আইডিয়া কম, সুতরাং আমি আলোচনা জানি হচ্ছে আমার এমবিবিএসটা কমলি বাংলাদেশ থেকে ডাইরেক্ট লাইন ভর্তি হয়ে গেছে। খুবই চমৎকার, থ্যাংক ইউ। না না, ইটস ওকে। কিন্তু তারপরেও মানে পরবর্তী অংশটুকু তো আমরা আপনার কাছ থেকে শুনলাম, এটাও তো আমাদের একটা বিরাট কাজে দেবে। যারা দর্শক দেখছেন তারা একটা ধারণা তো পেলো যে এইভাবে এটা পড়াশোনাটা করতে হয়, এসে নিউ ইয়র্কে লাইসেন্স নিতে হয় না? জি, আপনি যে স্টেটে যাবেন, আপনি চাইলে একসাথে 50 স্টেটের লাইসেন্স রাখতে পারবেন, ইটস নট এ প্রবলেম। ওকে, বা কেউ যদি মনে করে যে অন্য স্টেটে, আমাদের যে প্রফেসরগুলো ছিল ওদের 10টা স্টেট, 15টা স্টেটে ওদের লাইসেন্স আছে। আপনি চাইলে এখন পেনসিলভেনিয়া, কানেকটিকা, নিউ জার্সি এবং নিউ ইয়র্ক 4টার একসাথে রাখতে পারেন। আপনি চাইলে 4 জায়গায় আপনি প্র্যাকটিস করতে পারবেন। ভেরি গুড। অনেকে মনে করতে পারে যে আমি সপ্তাহে একদিন করে বা সপ্তাহে একদিন যেতে পারে, মাসে একদিন যেতে পারে, যাব। সে চাইলে তার অ্যাসিস্ট্যান্ট রাখতে পারে, কায়োপ্র্যাক্টর অ্যাসোসিয়েট, সে চালাইলো, সে একদিন গিয়ে ওখানে পেশেন্ট দেখে আসলো। ইটস আপ টু ইউ।
আচ্ছা, এই অ্যাসোসিয়েটরা আবার কিভাবে পড়াশোনা করে? অ্যাসোসিয়েটের পড়াশোনা সেম, যেমন আমি এখন ব্রুকলিনে যে অফিসে কাজ করি ওটাতে আমি অ্যাসোসিয়েট হিসেবে কাজ করি, আমার এখানে একজন এমপ্লয়ার আছে। সো আপনি যখন একজন এমপ্লয়ারের সাথে কাজ করবেন তখন আপনারা অ্যাসোসিয়েট বলে, আপনি যখন এমপ্লয়ার হয়ে যাবেন তখন তো আপনি ফুল কাইরোপ্র্যাক্টর হয়ে গেলেন। সো আমার অফিসে আমিই কাইরোপ্র্যাক্টর, আর আমি ওখানে যখন কাজ করি ওর সাথে, ওটারে আপনার কাইরোপ্র্যাক্টর অ্যাসোসিয়েট বলে। ভেরি গুড। কিন্তু এই অ্যাসোসিয়েট করার জন্য একই ডিগ্রি নিতে হবে? সেম ডিগ্রি, সেম লাইসেন্সও আপনার থাকতে হবে। সেম বাট লাইসেন্স। আপনি মনে করেন আরেকজনের সাথে কাজ করবেন, অ্যাসোসিয়েট প্রফেসর, যেমন প্রফেসরের আন্ডারে একজন অ্যাসোসিয়েট প্রফেসর, এরকম আর কি। আচ্ছা, ভেরি গুড। এবার আমরা মোটামুটি একটা আমাদের অভিভাবকদের, বাবা মাদেরকে একটা ধারণা দিলাম, কিন্তু আমরা আবার কাইরোপ্র্যাক্টর সাবজেক্টে আসি। জি, অবশ্যই। যে কাইরোপ্র্যাক্টর দিয়ে বলা হয় যে ব্যথা মুক্ত করা যায় ওষুধ ছাড়া, কোনো রকমের সার্জারি ছাড়া। কোন ধরনের ব্যথাকে আমরা দূর করতে পারবো আসলে, আর কোনটা পারবো না? আচ্ছা, আপনি যদি বলি প্রথমে কাদেরকে নিয়ে আসবো, আপনার যাদের ক্রনিক হেডেক্স, আমাদের কমিউনিটিতে দেখা যায় হেডেক্স হইলেই আপনার আইবুপ্রোফেন খেয়ে ফেলে। কারণ আপনি যদি আইবুপ্রোফেন ইউজড হয়ে যান, ওইটা কিন্তু আরেকটা টার্ম আছে যেটা বলে মেডিকেশন ওভার ইউজ হেডেক্স। আপনার হেডেক্স হইতেছে, আপনি ওষুধ খাইতেছেন, আপনার হেডেক্স হইতেছে, আপনি ওষুধ খাইতেছেন, ওই ওষুধ কন্টিনিউ খাওয়ার জন্যই কিন্তু আপনার হেডেকটা ছাড়তেছে না, কারণ ওইটা আপনি ওষুধের উপর নির্ভর হয়ে গেছে, যেটারে বলে আপনার মেডিকেশন ওভার ইউজ মানে আপনি বারবার ইউজ করতেছেন, ওভার ইউজ। ওইটার জন্য আপনি কাইরোপ্র্যাক্টরের কাছে গিয়ে থেরাপি স্টার্ট করলে হয়তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আপনার ওষুধের উপর ডিপেন্ডেন্সি চলে যাবে। যারা ক্রনিক লোয়ার ব্যাক পেইন, আপনি যারা ক্রনিক লং টাইম গাড়ি চালাইতেছে, অনেকে আইটিতে কাজ করতেছে, বসে থাকে অনেকক্ষণ, কয়দিন পর 1 বছর 2 বছর কাজ করে, তারপর তো দেখেন ক্রনিক পেইন হয়ে যায়, সে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এই ধরনের পেশেন্টগুলো। তারপর মনে করেন আপনার অ্যাকিউট লোয়ার ব্যাক পেইন, আপনি একটা বাক্স পিক আপ করছেন 15-20 পাউন্ডস, যারা আপনার ইউপিএসে কাজ করে অথবা আপনার পোস্ট অফিসে কাজ করে, অনেক হ্যাভি বাক্সগুলোকে ক্যারি করতে হয়, হঠাৎ করে করছেন আপনার লোয়ার ব্যাক পেইন স্টিফ হয়ে গেছে, এই ধরনের পেশেন্ট। তারপর আপনি বলেন ঘাড়ে ব্যথা, রাত্রে ঘুমাইছেন, সকালে আপনার মাথা নাড়াইতে পারতেছেন না। আপনারা মজার কথা বললে একজন পুলিশ ইন্সপেক্টর আসছে ওই দিন, বাঙালি, আমাদের কমিউনিটির, ওনার মানে বাম দিকে উনি ঘাড় নিতেই পারতেছে না। আলহামদুলিল্লাহ আপনাদের ট্রিটমেন্টের পর উনি সম্পূর্ণ ভালো, সম্পূর্ণ মুখ ঘুরাইতে পারতেছে। তো উনি বলতেছে যে কাইরোপ্র্যাক্টর ম্যাজিকের মতো কাজ করে, এটা তো আমি আগে জানতাম না। সেটাই তো। জি, আমার কাছে তো মাঝে মধ্যে লাগে যে আমি যখন আপনাকে বলি যে আমার এখানে ব্যথা করছে, আপনি একটু কি ধরে দেন, তারপর দেখি যে ভালো হয়ে যায়। জি, ওই সময়টা আপনার ওই যে প্রেশারটা রিলিফ হয়ে যায় স্পাইন থেকে, বোনস থেকে, জয়েন্ট থেকে, যার জন্য আপনার পেইনটা রিলিফ হয়ে গেল সাথে সাথে। আপনি কারা কাইরোপ্র্যাক্টর কাছে যেতে পারবেন না, ধরেন আপনার ক্রনিক অস্টিও আর্থ্রাইটিসে ভুগতেছেন, আপনার নি অস্টিও আর্থ্রাইটিস আছে, ক্রনিক নি পেইন, অস্টিও আর্থ্রাইটিস হয়ে গেছে, ডাক্তার আপনার রিকমেন্ডেশন করছে অলরেডি আপনাকে সার্জারি লাগবে, ফুল রিকভারি, ওই পেশেন্ট আপনি কাইরোপ্র্যাক্টর কাছে গিয়ে সাময়িক ব্যথা মুক্ত হইতে পারেন, কিন্তু ওইটা পার্মানেন্টলি যাবে না। ওইটা পার্মানেন্টলি যাবে না, কারণ আপনার অলরেডি ওই জয়েন্টের মধ্যে কোনো সাপোর্ট নাই, যে সাপোর্টটা কাইরোপ্র্যাক্টরকে হেল্প করবে, ওই সাপোর্টটা অলরেডি আপনি ক্ষয় করে ফেলছেন, আপনার গিয়ে লাভ নেই। যাদের বোনসে ক্যান্সার আছে অথবা অন্যান্য বডি পার্টসে ক্যান্সার আছে, যেটা ট্রান্সফার হইতে পারে বোনের মধ্যে, কারণ আমরা তো জয়েন্টস নিয়ে কাজ করি, সো যদি আপনার রিস্ক থাকে। তারপর আপনার ক্রনিক হাইপারটেনশন পেশেন্ট, যাদের ক্রনিক ব্লাড প্রেশার আছে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকে আমরা ঘাড়ের অ্যাডজাস্টমেন্টটা দেই না। কেন? কারণ ওই সময় যাদের হাই ব্লাড প্রেশার থাকে, নট অনলি হাই ব্লাড প্রেশার, যাদের ক্রনিক হাই ব্লাড প্রেশার অথবা স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। আপনার এখন হাইপারটেনশন আছে, আপনি ওষুধ খান 120/80, আপনি তো ভালো। কিছু পেশেন্ট দেখবেন আপনার 220, 200, 180, 190 প্রেশার কমতেছেই না, ওদেরকে ঘাড়ে অ্যাডজাস্টমেন্ট দেওয়া যাবে না, কারণ আমাদের এখানে যে আর্টারিটা থাকে, ক্যারোটিড আর্টারি, ওইটা তখন ফুলে যায়। আপনি যখন ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট দিবেন, ওইটার রিস্ক থাকে ওইটা ফেটে যাওয়ার। ও, তাহলে এটা আপনারা ওই ডায়াগনোসিসটা আগেই করে? অবশ্যই, আমরা যখন হিস্ট্রি নেই, ইভালুয়েশন করি, ওইটা আমরা আগেই ফ্যাক্টরটা আলাদা করে ফেলি যে ওনার অ্যাডজাস্টমেন্ট দেওয়া যাবে কিনা না। অথবা অনেক সময় অনেক পেশেন্ট রেফারেল নিয়েই আসে, নিউরোসার্জারি হয়েছে, ব্রেইনে একটা সার্জারি আছে, আপনার নেক ম্যানিপুলেশন করা যাবে না, অথবা আপনার লোয়ার ব্যাকের সার্জারি অলরেডি হয়ে গেছে, আপনি নেক লোয়ার ব্যাক ম্যানিপুলেশন নিতে পারবেন না। তাই বলে কি আপনি কাইরোপ্র্যাক্টর কাছে যাবেন না? না, অবশ্যই যাবেন, কারণ আপনার ওই জায়গাটাতে হয়তো আমরা ট্রিটমেন্ট করতে না পারি, কিন্তু এর উপরের এবং নিচের স্পাইন লেভেলগুলোতে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। সো আপনি লোয়ার ব্যাক পেইন, আপনার লোয়ার ব্যাক সার্জারি হয়েছে, এর মানে না যে আপনি কাইরোপ্র্যাক্টর বন্ধ করে দিবেন। স্টিল নাও ইউ ক্যান গো টু দ্য কাইরোপ্র্যাক্টর। আচ্ছা, একই সাথে কাইরোপ্র্যাক্টরের চিকিৎসা নেওয়া এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া, এটা কি হয়? অবশ্যই, অবশ্যই। আমি অনেক পেশেন্ট আমার অফিসে যখন যায়, আমি সবাইকে বলি
যে কায়োপ্র্যাক্টরের সাথে ফিজিক্যাল থেরাপিটা যদি আপনি নেন তাহলে এটা আপনার হিলিং প্রসেসটারে অনেক দ্রুত করে ফেলে। আমাদের সবার বডিতে কিন্তু হিলিং প্রসেসটা আছে, আমাদের ডাক্তারদের কাছে ওই হিলিং প্রসেসটারে আপনার ন্যাচারাল হিলিং প্রসেসটারে দ্রুত করে দেয়। আপনি যদি ফেলে রাখেন দেখবেন একটা পেইন যখন হয় আপনার ঘাড়ের, ওটা কিন্তু অটোমেটিকলি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে চলে যায়। কেন চলে যায়? কারণ ওই হিলিং প্রসেসটা হয়ে যায়। কিন্তু আপনি ওই হিলিং প্রসেসটা যদি আপনি কুইকলি করতে চান তখন আপনার থেরাপিটা প্রয়োজন। আপনার কায়োপ্র্যাক্টরের কাছে যান, আপনার স্পাইনের প্রেশারটা রিলিজ করে দিল, নার্ভের ফাংশনটা বেড়ে গেল, ইমিউনিটি বাড়লো, তখন আপনি ফিজিক্যাল থেরাপি নিলেন, ওরা মাস্কুলোস্কেলেটাল কাজ করলো। দিস ইজ লাইক আপনি একসাথে নিলে খুবই ভালো, অবশ্যই ভালো। মানে এটা কোনো প্রবলেম নেই, অবশ্যই কোনো প্রবলেম, হ্যাঁ অবশ্যই ভালো। আচ্ছা, কখন আপনারা মানে নিশ্চিত হন যে এই রোগীটার আসলে কায়োপ্র্যাক্টরের চিকিৎসা দিয়েই ভালো হবে, এটাতে ফিজিওথেরাপিতে নেওয়া উচিত সাথে, আর এটা অপারেশন আপনারা কিভাবে চিনেন? ধরেন আমি গেলাম, আমি জানি না, আমি হ্যাঁ এখন সাপোজ ধরেন আপনার একটা পেশেন্ট আসলো আমার কাছে, লোয়ার ব্যাক পেইন, ওর পেইনটা পায়ের দিকে যায়, পায়ের দিকে যায় বলতে সে স্পেসিফিকভাবে বলতেছে ওর নি পর্যন্ত যায় এবং ওর নিতে অনেক প্রচুর পেইন, নিটা ফুলা, সে মুভমেন্ট করতে পারছে, রেস্ট্রিক্টেড মুভমেন্ট, সে ব্যান্ড করতে পারতেছে না, স্ট্রেট করতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। এখন তার লোয়ার ব্যাকের জন্য কিন্তু আমরা আপনার অ্যাডজাস্টমেন্ট করে রিলিফ করে প্রেশার করে দিতেছি, নার্ভের ফাংশন বাড়তেছে, কিন্তু ওর নিতে আর্থ্রাইটিসের কারণে হোক আর মাসুল টিয়ারের কারণে হোক ওইখানে কিন্তু পানি জমতেছে, রাইট? সে পানি কালেকশন করার পরে উইথ থেরাপিটা কিন্তু সে ফিজিক্যাল থেরাপি নিলে ওর জন্য ভালো। ওইখানে কিন্তু আমি ইজিলি ম্যানিপুলেশন করতে পারবো না। সো আমি লোয়ার ব্যাকটা ট্রিটমেন্ট করতেছি, সাথে আমি ফিজিক্যাল থেরাপি দিয়ে আমি নিটা ট্রিটমেন্ট করতেছি, সে দুইটা একসাথে নিয়ে সে ভালো থাকতেছে। গুড, ভেরি গুড। আমার আরো বেশ কিছু প্রশ্ন আছে, একটা বিরতির পরে করব। যেমন কার্পাল টানেল সিনড্রোম, যে হাতে আমি কাজ করি কম্পিউটারে, এইখানে ব্যথা করে প্রচুর, এটার কি সমাধান? এবং আরো অনেক ধরনের প্রবলেম ফেস করি, অনেকের ক্রনিক মাথা ব্যথা, এটা কি আসলে মাথা ব্যথা দূর করা দেয়? অবশ্যই। আপনার মাথা ব্যথাটা অনেকের দেখা যায় যে আপনার ঘাড় থেকে আসে। ঘাড় থেকে আসে বলতে কি আমাদের স্পাইনের প্রথম যে স্পাইনটা ওইটা এইভাবে কার্ভ, তারপর হচ্ছে C2টা এইভাবে থাকে। আপনার যখন এটা মিস অ্যালাইন্ড হয়ে যায় তখন আপনার ওইটার সাথে কিন্তু এখানের মাসুলগুলারে সে নিয়ে যাইতেছে, যার দরুন মাসুলটা এখানে স্টিফ হয়ে যায়। আপনি যদি ওই অ্যালাইনমেন্টটারে নর্মাল করে দিতে পারেন আর ওই মাসুলটারে একটু রিল্যাক্স করতে পারেন, আপনার ক্রনিক হেডেকটা কিন্তু চলে যায়। আমরা এটা নিয়ে আরো শুনবো, কারণ এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ইন্টারেস্টিং মানে যাদের মাথা ব্যথা হয় তাদের জন্য ইন্টারেস্টিং না, এটা খুবই খারাপ, খুবই যন্ত্রণাদায়ক। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে, আমার মনে হয় দর্শকও যুক্ত হচ্ছেন। প্রিয় দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, ফিরে এসে আমরা একজন দর্শককে যুক্ত করব, প্লাস আপনাদের যদি প্রশ্ন থাকে নিব। আমার অনেক প্রশ্ন আছে, আমি এগুলো আপনাদের হয়ে করবো আর কি, ছোট্ট বিরতির পর। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার যারা দেখছেন তাদেরকে, এবং আমরা আশা করছি যুক্ত হবেন শিগগিরই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে আছেন কায়োপ্র্যাক্টর ডক্টর জাকির আহমেদ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একবার। এবং আমাদের প্রশ্নটি ছিল বিরতিতে যাবার আগে, মাথা ব্যথা। কোন ধরনের মাথা ব্যথা আসলে কায়োপ্র্যাক্টরদের দ্বারা দূর করা যায়, এবং কিছু কিছু মাথা আছে একটু বড় ধরনের রোগের উপসর্গ, এটা যদি একটু আলাদা করে বলেন। মাথা ব্যথা যদি আমরা বলি প্রাইমারি এবং সেকেন্ডারি মিনস হচ্ছে আপনার অন্য জায়গা থেকে আসতেছে। প্রাইমারি মিনস মানে মাথা ব্যথাটা ওই কারণেই হইতেছে, রাইট? ওইটাই হচ্ছে ওর অরিজিন। যেমন ব্রেন টিউমার, আপনার হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপর হচ্ছে হাই কোলেস্টেরল, হার্টের সমস্যা, এগুলোর জন্য যে হাইপারটেনশন মানে মাথার ব্যথাটা হইতেছে, ওইটা আপনি থ্রবিং পেন মানে আর্টারিগুলো যে ব্লাড ভেসেলগুলো আপনাকে বাড়ি দিতেছে, ওইটার থ্রবিং পেন বলে, ওইটা বুঝবেন। ওইটা হচ্ছে আপনার এগুলোর জন্য হইতেছে। ওইগুলো ফার্স্টে আপনি রুল আউট করলাম। তারপর হচ্ছে আপনার সেকেন্ডারি, যেমন আপনার ঘাড়ের মাসেলগুলো টাইট, ওইগুলো আপনার যে মাসেলগুলো রেসপন্সিবল ফর আপনার হেডেক, ওইটারে কনস্ট্রাকশন করতেছে। তারপর আপনার আপার নেকের দুইটা স্পাইন যখন মিস অ্যালাইন্ড হয়ে যায় তখন ওইটারে আমরা সার্ভাইকোজেনিক হেডেক্স বলি, যেটা বর্তমান রিসার্চে উঠে আসছে যে বর্তমান মানুষের হেডেক্সের মেইন কারণ হচ্ছে সার্ভাইকোজেনিক হেডেক।
যেটা কিনা রেগুলার ডাক্তার বলেন অথবা অন্য কোনো ডাক্তার বলেন, সবাই কিন্তু ঔষধের মাধ্যমে নিরাময় করার চেষ্টা করে। ঔষধ খাওয়ার পর আপনার ওই পেইনটা, যে সিস্টেমের কারণে আপনার পেইনটা ব্রেইনের থেকে বলতেছে আপনার মাথা ব্যথা হইতেছে, ওইটারে শাটডাউন করে দেয়, যার ধরুন আপনি কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের জন্য হেডেকটা ফিল করেন না। বাট আপনার অরিজিনাল হেডেক পেইনটা যেখান থেকে আসতেছে ওইটা আপনি কারেকশন না করার জন্য আপনি কিন্তু ক্রনিক হেডেক্স নিয়ে ভুগতেছেন। আপনার হেডেক্সের একটা সিস্টেম লাগবে, আপনি প্রত্যেকটা সপ্তাহে কতবার হেডেক্সে আক্রান্ত হইতেছেন, কতবার আপনি ঔষধ খাইতেছেন। যদি দেখেন আপনার আইবুপ্রোফেন খেয়ে অথবা কোনো পেইন কিলার খাওয়ার পর কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য আপনি ভালো, বাট আবার হেডেক্সটা চলে আসতেছে, ইউ শুড ইভালুয়েট উইথ বাই এনি ডক্টরস, আইদার কাইরোপ্র্যাক্টর বলেন অথবা রেগুলার ডাক্তার বলেন। আর ওইটা একটা রেড সিগন্যাল ফর ডক্টরস অর পেশেন্টস। তারপর আপনার যদি মনে করেন না বৎসরে একবার হেডেক্স হইতেছে, ইউ আর ফাইন, আপনি হয়তো ডিহাইড্রেটেড, সেজন্য আপনার হেডেক্স হয়েছে, আপনি পানি ভালো করে খান, আপনি হয়তো সুগার ইনটেক করতেছেন খুব বেশি, আপনার টিস্যুগুলো ডিহাইড্রেট হয়ে গেছে, সেজন্য আপনি হেডেক ফিল করতেছেন, আপনি পানি বেশি করে খান, ডিহাইড্রেশন চলে গেলে আপনার হেডেক্সও চলে যাবে। বাট এই ধরনের ক্রনিক হেডেক্সে যারা আছে তাদেরকে অবশ্যই ইভালুয়েট করা ওদের সার্ভাইকোজেনিক হেডেক্স কিনা। তারপর আরেকটা জিনিস হচ্ছে আমাদের অনেকে ক্রনিক মাইগ্রেনে ভুগে। হ্যাঁ, মাইগ্রেনের ব্যাপারটা, অনেকের মাইগ্রেনটার মানে সিমটমগুলো কি, আপনার সে লাইট দেখতে পারে না, ও ঝাপসা লাগে, সে লাইটের কাছে গেলেই তার মাথা ব্যথাটা শুরু হয়, সে অন্ধকার রুমটারে খুব ভালোবাসে, যখনই মাথা ব্যথা হয় সে চেষ্টা করে দরজাটা বন্ধ করে লাইটটা বন্ধ করে একটু সময় ঘুমানোর জন্য। ওই যে সিমটমগুলো আপনি যখন দেখবেন, সাইনাস সিমটমগুলো, ওইটাই হচ্ছে আপনার মাইগ্রেনের সমস্যা। ওটা কি আপনাদের চিকিৎসা যায়? হ্যাঁ, ওইটা আপনি যদি ক্রনিক, আপনি যদি গেলেন ডাক্তারের কাছে, সাপোজ একটা কাইরোপ্র্যাক্টরের কাছে গেলেন, ট্রিটমেন্টটা নিলেন, নিয়ে আপনার মাথা ব্যথা শেষ, আপনি চলে আসলেন বাসায়, বলেন না এক সেশনে আমি ভালো হয়ে গেছি, আমার আর যা লাগবে না। ওই ভুলটাই আমাদের কমিউনিটি বা আপনি পেশেন্টগুলো করে বেশি, যার দরুন ওরা মাইগ্রেনটা টোটালি কমতেছে না। আপনি সেশনটা কমপ্লিট করেন, যেভাবে আপনি অ্যান্টিবায়োটিক 7 দিন না খাইলে নেক্সট টাইম আপনার অ্যান্টিবায়োটিকটা কাজ করতেছে না, সেম থিংস আপনি ওই ফর্মটা ফলো করেন, ডাক্তারকে ফলো করেন, আপনি যতই ভালো হয়ে যান তারপর যান ডাক্তারের কাছে, অ্যাডজাস্টমেন্টটা নেন, আপনার ওই অ্যালাইনমেন্টটা ধরে রাখেন। ওইটা ধরে রাখাটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমি আপনার অ্যাডজাস্টমেন্ট করে অ্যালাইনমেন্ট করে দিলাম, সে এক সপ্তাহ পরে আবার অ্যালাইনমেন্টে চলে গেল, ওইটা আমার হিল হইল না নর্মাল পজিশনে। ওই নর্মাল পজিশনে হিল হইতে একটা সময় দিতে হয়, ওই সময়টার আপনি দেন, একটু যান ডাক্তারের কাছে, অ্যাডজাস্টমেন্টটা নেন, তাহলে ইনশাল্লাহ মাইগ্রেনের হেডেক্সটাও ভালো হয়ে যায়। অন্য রোগের যেসব উপসর্গ মাথা ব্যথা, সেগুলো কাইরোপ্র্যাক্টিকের মাধ্যমে কিছুটা কি নিয়ন্ত্রণে রাখা যায়? সো আমরা যদি রুল আউট করতে পারি যেগুলো ওই ধরনের কারণে হইতেছে, তাহলে আমরা সাথে সাথে ওদের প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে রেফার করে দেই, যে ওর কাছ থেকে জানেন যে উনি যদি ক্লিয়ারেন্স দেয় যে না উনি কন্টিনিউ কাইরোপ্র্যাক্টিক ট্রিটমেন্ট দিতে পারবে, অবশ্যই আমরা ওদেরকে হেল্প করতে পারবো। সুতরাং সেই ক্ষেত্রে আপনাদের একটা থার্ড একটা মতামত, ফার্স্ট পারসন ওনার প্রাইমারি কেয়ার ডাক্তার একটা ক্লিয়ারেন্স দিবে। না, ফ্যান্টাস্টিক, এটা ভালো হলো এই প্রশ্নটা করা, জেনে রাখলো আমাদের দর্শকরা। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে কার্পাল টানেল সিনড্রোম এবং সায়াটিকার ব্যথা, রাইট, এই দুইটা, সায়াটিকার ব্যথাটা খুবই একটা মানে বিরক্তিকর এবং খুবই কষ্টদায়ক, সব ব্যথাই কষ্টদায়ক, বাট ওইগুলো একটু বেশি, এগুলো একটু মানে একেবারে কেমন যেন ইরিটেটিং। হ্যাঁ, এরকম আপনার আপনি যখন বলছেন, আপনারে বলি, একটা পেশেন্ট আসছে আমাদের কাছে, ওর ভাই মানে ক্যারি করে নিয়ে আসছে, সে দাঁড়াইতে পারে নাই। তারপর আমাদের এখানে 1 আওয়ার আমরা ওরা থেরাপি দিছি, আপনার ম্যানুয়াল ম্যানিপুলেশন বলেন, মাসাজ বলেন, ইলেকট্রিক, সব থেরাপি দেওয়ার পর যখন আমরা অ্যাডজাস্টমেন্টটা করি, ওর স্পাইন দেখে যখন প্রেশারটা রিলিফ করে দিই, সাথে সাথে সে ভালো, সে 10 আউট অফ 10 পেইন নিয়ে আসছে, অ্যাডজাস্টমেন্টের পরে বসে বলতেছে ওর কোনো পেইনই নাই ধর। কিন্তু ওইটা আমরা জানি যে ওই পেইনটা আবার ফিরে আসবে, কারণ ওইটা তো হিল হয় নাই। আপনি নর্মাল পজিশনে আমরা জাস্ট রিলিফটা করে দিলাম, কিন্তু ওইটা আপনার হিল করতে হইলে আপনি টুয়াইস ইন এ উইক ফর ফার্স্ট 2 months, দেন ওয়ান্স ইন এ উইক ফর 2 months, 6 মাসের একটা প্যাকেজ থাকে আপনি আপনার নর্মাল পজিশনে হিল করার জন্য। সেম থিংস আপনার সাইডিকা যেটা বলতেছেন, ওইটা তো আসতেছে আপনার লোয়ার ব্যাক থেকে। লোয়ার ব্যাকের স্পাইনের ডিস্কটা যখন হার্নিয়েটেড হয়ে যেতেছে, তখন সে গিয়ে নার্ভটারে পুশ করতেছে, যে সায়াটিক বিগ নার্ভ, ওইটা আমাদের লোয়ার ব্যাকের স্পাইনাল লেভেল থেকে এসে পায়ের পাতা পর্যন্ত যায়। সো অনেকের যখন আর্লি স্টেজে থাকে, ওরা বলে যে আমার এখানে জ্বলে, এখানে নামনেস থাকে, অবশ্যই হয়ে যায়, আমি বুঝি না, অনেক সময় মাসলটা হেভি হয়ে যায়। যখন আস্তে আস্তে সে ট্রিটমেন্ট না করে, তখন বলে এসে না আমার তো কোমরের পেইন নিয়ে আমি দাঁড়াইতে পারতেছি না, এবং পাটা শুটিং পেইনের মতো পায়ের দিকে যেতেছে, শুট করতেছে মনে হয়, পা ব্যান্ড করে নিয়ে আসে, মানে পা সোজা করতে পারতেছে না, এরকম নিয়ে আসে। সো এটাই আপনার সায়াটিকার সিমটমগুলো।
তো এটা ট্রিটমেন্ট হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট নেবেন, হার্ট প্যাক নেবেন, তারপর বাসায় যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান আপনি হার্ট প্যাক ইউজ করতে পারেন, আইস ইউজ করতে পারেন, স্ট্রেচিং করতে পারবেন। আপনার সায়াটিকা লাইক সিমটমের প্রথম এক্সারসাইজটা আপনি গুগলে সার্চ করবেন পাইরিফর্মি স্ট্রেচ, যেটা আমাদের এখানের মধ্যে একটা মাসুল, এই মাসুলটা পিয়ার্স করে আমাদের নার্ভটা আসে। যখন মাসুলটা কনস্ট্রিক্ট হয়ে যায় ওই নার্ভটা কিন্তু ব্লক হয়ে যায়, তখনই আপনার পায়ে ঝিনঝিন করা, পায়ে জ্বালাপুরা এই পেনটা চলে আসে, যেটাকে আমরা সায়াটিকা বলি অথবা পাইরিফর্মিক সিনড্রোম বলতে পারেন। সো আপনি ওইটা সাথে সাথে পাইরিফর্মি স্ট্রেচটা করবেন, আই হোপ যদি এত খারাপ না হয় আপনি রিলিফ পাবেন। আচ্ছা, এখানে ব্যক্তিগত ব্যাপার, ধরুন এই কোমর থেকে শুরু হয়ে নিচ পর্যন্ত চলে গেল, পায়ের পাতা পর্যন্ত, এবং কিছুদিন ধরে এই ব্যথা অনুভব করার পর আপনাকে জানতে চাইলাম যে এটা কি ব্যথা। আপনি বললেন সায়াটিকার ব্যথা, এবং সায়াটিকার ব্যথাতে চিকিৎসার কথা বললেন। তো কিছুদিন পর এটা চলে গেল, হ্যাঁ, কিন্তু আপনি বলছেন সেটা আবার ফেরত আসার ঝুঁকি আছে, কেন? কারণ আপনি নরমাল পজিশনে নাই, ওইটা ফার্স্ট অফ অল আপনার স্পাইনটা মিসঅ্যালাইনড। কিন্তু কিভাবে একা একা আপাতত চলে গেল? আমি আগেই বলছিলাম, হয়তো আপনি খেয়াল করতে পারেন যে আমাদের বডির কিন্তু হিলিং প্রসেসটা থাকে, হয়তো একদিন 2 দিন 3 দিন আগে অথবা একদিন, তখন আপনার ওই অ্যাবনর্মাল পজিশনে হিলিংটা হয়ে যায়। যখন হিলিং প্রসেসটা আমাদের কমপ্লিট হয়ে যায় তখন আপনি পেইন আর ফিল করেন না। এখন হঠাৎ করে আপনি আরেকটা যেটার কারণে আপনার পেইন স্টার্ট হয়েছিল ওইটা আবার স্টার্ট করলেন, ধরেন কোনো একটু কিছু পিক আপ করলেন অথবা লং টাইম বসে গেলেন, ওটারে আপনি ইনক্রিজ করে দিলেন পেইনটারে, ওই নার্ভটারে আবার ইরিটেট করে ফেললেন, অথবা আপনার বসার কারণে পাইরিফর্মিস মাসলটা স্টিফ হয়ে গেল, কনস্ট্রিক্ট হয়ে গেল, সে নার্ভটারে আবার কনস্ট্রিক্ট করলো, সাথে সাথে আপনার পেইনটা রেইজ হয়ে যায়। সো ওই কারণে বলা যে আপনি নর্মাল পজিশনে নিয়ে হিলটা করা এবং কিছু জিনিস মেনটেন করে চলা নর্মাল ডেইলি লাইফটারে। এক্সেলেন্ট। তো এবার আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরুন আমরা যখন বসি কিংবা আমরা চলাফেরা করি, আমাদের ওয়ালেটটা শুধু ওখানে যে টাকা থাকে তা না, বিভিন্ন কার্ড থাকে, অনেক কিছু থাকে, পেছনে থাকে, কিংবা অনেকে মোবাইল সেলফোনটাও পেছনের পকেটে দিয়ে বসে থাকে এরকম করে। এইটা তো আপনাকে নরমাল একটা সিচুয়েশন দিচ্ছে না। আমি যখন ট্রিটমেন্ট করি, খারাপ কারণ না? অবশ্যই খারাপ কারণ। আমি আপনারা বলি, যখন আমাদের পেশেন্টগুলো ট্রিটমেন্ট করতে হয় তখন তো পেশেন্টটা লাই ডাউন করতে হয় বেডের মধ্যে, ফেস ডাউন করে। তখনই আমি যখন ওয়ালেটটা দেখি ওইটা আমি হাতে নিয়ে ওনারে বলি যে সামনের পকেটে রাখেন। ওই সামনের পকেটে রাখার পরে বলি ওইটার জীবনের জন্য পিছনের পকেটে না যায়। মানে ফার্স্ট অ্যাডভাইস পেশেন্টের কোমরে ব্যথা থাকুক আর নাই থাকুক, এই অ্যাডভাইসটা আমি দিই। কারণ হইতেছে আপনার পেলভিক্স বোন হচ্ছে আপনার দুইটা কোমরের বোনসটা হচ্ছে এইভাবে থাকে। এখন আপনি নিজেই দেখেন যখন কিছু একটা দিয়ে এটারে উপরের দিকে নিতেছেন, এটা কি আর ব্যালেন্স থাকলো? ব্যালেন্স তো নাই। তো এটা উপরের দিকে যাওয়া মানে কি, ওর সাথে যত মাসুলের অ্যাটাচমেন্ট আছে, নার্ভের অ্যাটাচমেন্ট হয়, ওগুলোকে আপনি ডিসঅ্যালাইন করে ফেললেন, রাইট? আপনি যদি ওয়ালেটটা সরায় ফেলেন, পেলভিসটা আবার তার নর্মাল পজিশনে চলে আসলো, তাহলে আপনার মাসুলগুলো নর্মাল থাকলো, নার্ভগুলো নর্মাল থাকলো, তাহলে আপনার কোমরের পেইনটা আস্তে আস্তে কমে আসতে থাকলো। এটা কিন্তু আমাদের অনেক পুরুষ সবারই ওয়ালেটটা পিছনে থাকে, গাড়ি চালাই ঘন্টার পর ঘন্টা, ওই ওয়ালেট পিছনে, হ্যাঁ ওয়ালেটটা কিন্তু পিছনে। আবার অনেকরা বললে না ভাই এই মাত্র আমি মানে পিছনে ঢুকাইছি গাড়ি থেকে বের হয়ে, কিন্তু ওইটা যে ঢুকাইছি ওইটা আর খোলা হয় না, অফিসে বসে আছি। আমার মনে হয় সবসময়ই একটা অন্য বিকল্প ব্যবস্থা করা উচিত, পিছনে রাখাটাই মনে হয় খারাপ, আপনি বলছিলেন বারবার। রাইট, পিছনের পকেটে যে সামনের পকেটে রাখবেন কোনো সমস্যা নেই। আচ্ছা, সামনের দিকে আপনি তো প্রেসার দিতেছেন না, আপনি রাইট, আপনি যখন বসতেছেন তখন তো আপনি প্রেসার দিতেছেন। কারেক্ট। এখন এই যে কার্পাল টানেল সিনড্রোম, উচ্চারণ করাও কঠিন একটা। তো এই কার্পাল টানেল সিনড্রোম, এই সিনড্রোমের কারণটা কি এবং এটি আসলে এটা চিকিৎসাটা কি? আচ্ছা, কার্পাল টানেল সিনড্রোম কাদের বেশি হয়? আপনার যাদের থাইরয়েডের সমস্যা, থাইরয়েড প্রবলেম থাকলে, প্রেগন্যান্সি হইলে, অথবা যাদের আইটি জব বা কম্পিউটারের জব, যাদের অনেকক্ষণ কম্পিউটারে নাড়তে হয়, আপনার হাতটাকে নর্মাল রেখে এভাবে কন্টিনিউ ইউজ করতেছেন, কিন্তু আপনার এখানে কোনো মুভমেন্ট নেই, স্টিফ হয়ে যেতেছে। আমাদের নার্ভটা কিন্তু এদিকে আসে, মিডিয়ান নার্ভটা এসে এখান থেকে কিন্তু সাপ্লাই দিয়ে মাসলে। সো এইটা যখন আপনার এইভাবে রেখে অনেকক্ষণ কাজ করতেছেন, ওই নার্ভটা কিন্তু ইন্টারাপ্ট হয়ে যায়, রাইট? ওইখানে একটা ব্লকেজের মতো কাজ করে, ওই ব্লকেজের মতো কাজ করাটাকেই কার্পাল টানেল সিনড্রোম বলে। এখন কার্পাল টানেল সিনড্রোম একটা শীত থাকে, একটা সফট টিস্যু বলে আপনার কাপড়ের মতো, ওইটার নিচ দিয়ে মিডিয়ান নার্ভটা যায়। ওইটা যখন আপনার টাইট হয়ে যায়, ওই নার্ভটা টাইট হয়ে যায়। যখন নার্ভটা টাইট হয়ে যায় তখন আপনার হাতে প্রচুর পেইন, প্রচুর হেভিনেস থাকে। বেসিক্যালি এই জায়গাটাতে পেইনটা করে, এটা নার্ভটা এদিক দিয়ে যায়, সেজন্য। তাহলে এখন এটা চিকিৎসা কি আপনারা কাইরোপ্র্যাক্টররা কি করবে? হ্যাঁ, যারা কাইরোপ্র্যাক্টরের কাছে আছে মোস্ট ওয়েলকাম। আমাদের হচ্ছে এই জায়গা থেকে প্রেশারটা রিলিফ করে দেওয়া, এই জয়েন্ট থেকে, হাত এবং এখানে আর এই বোনসগুলোতে। এখানে একটা গ্যাপ, যে গ্যাপ দিয়ে নার্ভটা যায়,
ওইটা যখন এনট্র্যাপ্ট হয়ে যায় একটা বোনের সাথে লেগে যায়। আমাদের কাজ হচ্ছে ওই বোনটারে প্রেশার রিলিফ করে দেয়া, যাতে নার্ভটা ইন্ডিপেন্ডেন্টলি সে তার কাজ করতে পারে। যখন নার্ভটা ইন্ডিপেন্ডেন্টলি সে কাজ করতে পারবে তখন আপনার কার্পাল টানেল সিনড্রোমের পেইন থাকবে না। ওকে, কিন্তু আবার তো আমি ওই কাজই করব, তখন আপনি কন্টিনিউ অ্যাডজাস্টমেন্ট নেবেন, ওইটারে নর্মাল পজিশনে হিল করবেন। তারপর আমরা যেটা করি, যারা কাজ করে কন্টিনিউ কম্পিউটারে, আমরা বলি যে আপনার কলিগের কাছ থেকে অথবা আপনি যদি বাসায় কাজ করেন কারো কাছ থেকে আপনি একটা পিকচার তুলে নিয়ে আসবেন। আপনি যে চেয়ারে বসে কাজ করেন, যেভাবে বসে কাজ করেন, ওই পিকচারটা তুলে নিয়ে আসলে আমরা ওইটাকে কারেকশন করে দেবো। আপনার চেয়ারে বসার কোনো পজিশন নর্মাল আছে কিনা, আপনার হাতের লেভেলটা কেমন, আপনার কম্পিউটারের মনিটরের আই লেভেলে আছে কিনা, ওইগুলোর আমরা কারেকশন করে দিই। আপনি যদি ওই কারেকশন মোতাবেক চলতে পারেন এবং লং টার্ম কাজ করেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে যেমন আমি এখন বসে আছি, আমার বসাটা কি কারেক্টেড আছে? অবশ্যই না। আপনি দেখেন আপনার আই লেভেল কোথায়, আপনার মনিটরটা হচ্ছে একটু নিচে, ঘাড়ের মাসলটারে স্ট্রেন করতেছেন এইভাবে করে, আপনার আই লেভেল কম্পিউটারটা থাকবে এখানে। আমরা যারা ফোন ইউজ করি অনেকক্ষণ, সবাই কিন্তু এইভাবে ইউজ করে, যেটা আমরা ট্যাক্স তো ফোন বাথরুমেও নিয়ে যায়, এরকম করে বসে এইভাবে বসে থাকি। এইভাবে বসা মানে কি, আপনি দেখেন আপনার মাথাটা কিন্তু নিচের দিকে, কার্ভ, এইখানের কার্ভটা হচ্ছে এইভাবে আপনি করে ফেলতেছেন এইভাবে। সো আপনার এইভাবে থাকলে আপনার হোল বডির স্পাইন 10 পাউন্ড ওয়েট ক্যারি করবে। আপনি যখন মাথাটার এদিকে নিয়ে আসতেছেন 60 পাউন্ডস ওয়েট আপনার সমস্ত স্পাইন ক্যারি করতেছে মাথা, যার ধরুন আপনার ক্রনিক মাথা ব্যথা হইতেছে, ঘাড়ের ব্যথা হইতেছে, হাতের ব্যথা পায়ের হাতের দিকে আসতেছে, হাত হ্যাভিনেস হয়ে, সম্পূর্ণ কারণটা হচ্ছে আপনার নর্মাল পজিশন নাই। আপনি ফোনটা এইভাবে ইউজ করেন, অসুবিধা তো নাই, আই লেভেল ইউজ করেন। এটা একটু কঠিন, যে কঠিন, অভ্যাস করেন। আপনি অভ্যাস করলে অভ্যাস হয়ে যাবে। বা অপ্রয়োজনে ফোন না ব্যবহার করা আরো ভালো, সবচেয়ে ভালো কাজ অবশ্যই। কারণ আমি যখন ফোন ব্যবহার করি, আমার মেয়েকে আমি যখন না করি, তখন আমার মেয়ে বলবে যে তুমিও তো বেশি ব্যবহার করো। রাইট, আপনি ব্যবহার করতেছেন দেখে তো সে শিখতেছে। এইজন্য আমি যখন কমালাম ব্যবহার এবং আমি তাকে দেখে রাখি যে দূরে রাখলাম, আমি কিন্তু এখন দেখছি না, প্রয়োজন নাই, তখন সে একটু এই যুক্তি লজিক মানে না, ঠিক আছে। আমরা বড়রা যদি না মানে ছোটরা তো মানবে, রাইট, আমাদেরকে দেখাইতে হবে। তো আমার মনে হয় আমরা একটু শেষের দিকে আছি, তো আজকে ছোট করে আর একটু দর্শকদের আজকের জন্য আর কি বলবেন? দর্শকদের বলবো, অবশ্যই আপনারা কাইরোপ্র্যাক্টর কাছে যাবেন, আমার কাছে না, কাছে যা আছে যে আছে সবার কাছে যাবেন। আপনাকে ভালো লাগলে আপনার কাছেও যাবেন, অবশ্যই যাবেন। এখন আপনারা যাওয়া আসতে যদি কষ্ট হয়, অবশ্যই দেখবেন, না দেখার কিছু নাই। আপনার কাছের কাইরোপ্র্যাক্টর কাছে যাবেন, সুস্থ থাকবেন। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমার নতুন অফিস হচ্ছে হিল সাইডে 161 আফতাব টাওয়ারে। আপনাদের মোস্ট ওয়েলকাম। যারা জামাইকা অনেক দিন ধরে বলতেছেন যে আপনাদের কাছে যাওয়ার জন্য, আমার তো মনে হচ্ছে ব্যাপক উন্নতি হচ্ছে, মানুষ বুঝতে পারতেছে যাওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই। অনেক জামাইকা থেকে এসে আসলে কমপ্লেইন করে যে ভাই জামাইকা থেকে আসতে অনেক কষ্ট হয়। সো আমাদের নতুন প্ল্যান ইনশাআল্লাহ আমরা এই মাস থেকেই স্টার্ট করব। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার হচ্ছে 9296258421। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ডক্টর জাকির আহমেদ, সিইও আহমেদ কাইরোপ্র্যাক্টর PLLC, এবং বাংলাদেশি কমিউনিটির একজন কাইরোপ্র্যাক্টর হিসেবে আমরা তাকে নিয়ে গর্বিত, এই কারণে যে এটি একটি প্রফেশন। খুব কম সংখ্যক, আমি জানি না বাংলাদেশি কয়জন আছেন, থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের কথাও শুনতে চাই যদি সম্ভব হয়। আপনাদের ব্যস্ততা জানি অনেক, কিন্তু আপনারা কেন যোগাযোগ করবেন আপনাদেরকে আমরাও জানতে চাই, এবং আপনাদের কথা আমাদের কমিউনিটির মানুষের নিশ্চয়ই খুব কাজে দেবে। ফলে ডক্টর জাকির আসেন, আমরা ধন্যবাদ জানাই তাকে। আপনারা যে কোনো প্রফেশন নিয়ে আপনাদের যদি সামান্য সময় আমাদেরকে দেন, আপনাদের মূল্যবান মতামতগুলো তুলে ধরবার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। ধন্যবাদ ডক্টর জাকির। ধন্যবাদ আপনাকে। জি, প্রিয় দর্শক, সবচেয়ে বেশি ধন্যবাদ তো আপনাদেরকে দেই। আপনারা যদি না দেখেন টেলিভিশনই তো চলবে না, সুতরাং আপনারাই হচ্ছে আমাদের প্রাণ। এই প্রাণ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, ভালো থাকতে চাই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।